এদেশে যেমন মানে ঘোড়দৌড় বন্ধ করে দিয়েছিলেন সেই রেসকোর্স ময়দান, সেখানে প্রথম বৃক্ষরোপণ করেন। ওখানে যে নারকেল গাছগুলি, অনেক পুরনো নারকেল গাছগুলি তার সময় লাগানো, তিনি নিজের হাতে বৃক্ষরোপণ করেন। এমনকি আমাদের গণভবনে এখানে যদি আমরা গাছগুলি দেখি, এর পুরনো সব গাছগুলি কিন্তু বঙ্গবন্ধুর নির্দেশেই লাগানো হচ্ছিল এবং খুব চমৎকারভাবে গাছগুলি সাজিয়ে লাগানো। তো আমরা আওয়ামী লীগই বোধ হয় এই, আমি জানি না এই উপমহাদেশে কেন, পৃথিবীর যে কোনো দেশের যে কোনো দলের কর্মসূচিতে যদি দেখবেন যে ঠিক পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপণ, এটা কিন্তু আওয়ামী লীগই শুরু করে। জাতির পিতা আমাদের যে চর অঞ্চল, সেই নিজুম দ্বীপ থেকে শুরু করে ঢালার চর থেকে শুরু করে বিভিন্ন দ্বীপে এখন যে গাছপালা আছে, এটা কিন্তু জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশেই কিন্তু এই গাছপালাগুলি লাগানো হয়। এবং সেখানে শুধু গাছ না, গাছের সাথে সাথে যেমন জোড়ায় জোড়ায় পাখি, হরিণ, এই বা বিভিন্ন পশু পাখি, এগুলি জোড়ায় জোড়ায় সেখানে ছেড়ে দেওয়া, সেটাও কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে ভোলার আশেপাশে যতগুলি চর আছে সবগুলিতে কিন্তু তার নির্দেশে বৃক্ষরোপণ শুরু হয়। কক্সবাজার এখন জলোচ্ছ্বাস থেকে মুক্ত থাকে, একসময় জলোচ্ছ্বাসে কিন্তু এগুলি ভেসে যেত। সামনে যে বিশাল ঝাউবনটা, এটাও কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশেই তিনি করেছিলেন। তারই পদাঙ্ক অনুসরণ করে আমরা সরকার আসেন, আমরা আওয়ামী লীগ যখন বিরোধী দল কি তখন তো পার্লামেন্টও ছিল না, তখন থেকেই কিন্তু আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি। কারণ আমরা তখন তো বিশ্বেও ওই পরিবেশের কথা আসেনি, কিন্তু আমরা আমাদের নিজের উদ্যোগে করি। এবং তখন আমাদের নির্দেশ ছিল প্রত্যেকটা কর্মীকে যে অন্তত 3টা করে গাছ সবাই লাগাবে, একটা বনজ, একটা ফলজ, একটা ভেষজ। আমরা কিন্তু সেইভাবেই গাছ লাগে এবং এতে আমরা যে কৃষকদের বা সাধারণ মানুষকে যে উৎসাহিত করি, তাতে তারাও কিন্তু লাভবান হন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 1972 সালে 20 ফেব্রুয়ারি রামগতিতে উপকূলীয় বাঁধ মেরামত উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেছিলেন, আমি কোট করছি, তিনি যে সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন সেটাকে লক্ষ্য রেখেই তিনি বলেছিলেন, কোট, দেশে কৃষি বিপ্লব সাধনের জন্য কৃষকদের কাজ করে যেতে হবে। বাংলাদেশে 1 ইঞ্চি জমিও অনাবাদি রাখা হবে না। জনগণের ঐক্যবদ্ধ কিন্তু নিঃস্বার্থ প্রচেষ্টার মাধ্যমেই দেশের বিধ্বস্ত অর্থনীতি দ্রুত পুনর্গঠনের নিশ্চয়তা বিধান করা যাবে, আনকোট। আমি যে সবাইকে বলছি 1 ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না, এটা কিন্তু আমার বাবার কাছ থেকে শেখা এবং তারই পদাঙ্ক অনুসরণ করেই আমি এই আহ্বানটা জানাচ্ছি। এবং আমাদের যে সংবিধান, সেই সংবিধানের 13 অনুচ্ছেদের 3 ধরনের মালিকানা নীতি দেওয়া আছে। কারণ আমাদের পরিবারগুলি যখনই ভাগ হয়, জমিগুলিও ভাগ হয়, মাঝখানে আইল বসে। তিনি বলতেন, আমরা যখন বসতাম একসঙ্গে, মানে আমাদের একটা সকালবেলা আমাদের একটা চায়ের আড্ডা বসতো আব্বা অফিস যাওয়ার আগে বা তার আগেও, উনি যখন মানে জেলের বাইরে থাকতেন, তো বলতেন যে এই আইলগুলি যদি জোড়া দেওয়া যায় তো ফরিদপুর জেলার মতো অত বড় একটা জায়গা পাওয়া যাবে চাষের জমি। তখন থেকে ওনার এটাই চিন্তা ছিল যে বাংলাদেশে সমবায়ের মাধ্যমে চাষ করা এবং কৃষিকে যান্ত্রিকীকরণ করা। কারণ তিনি জাপান গিয়েছিলেন 1958 সালে, তখন এশিয়ান অলিম্পিকে, তখন জাপান দেখে এসেছিলেন। তখন থেকে ওনার এটাই চিন্তা ছিল যে জাপানে যদি এরকম 3 গুণ ফসল হতে পারে তা আমার দেশে কেন হবে না। এবং সেই দিকে চিন্তা করেই কিন্তু তিনি কৃষি যান্ত্রিকীকরণ করার কথা কিন্তু সে বহুদিন থেকে বলে গিয়েছিলেন, যে যন্ত্রের মাধ্যমে জমি চাষ হবে। এবং স্বাধীনতার পরে তিনি যে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি দেন, সেখানে যে বাধ্যতামূলক বহুমুখী গ্রাম সমবায় এবং গ্রাম সমবায়ের কথা কিন্তু আমাদের অর্থনৈতিক নীতিতেও আছে। আমাদের সংবিধানের যে 13 অনুচ্ছেদ, যেখানে অর্থনৈতিক নীতিমালা আছে, সেখানে কিন্তু বলা আছে যে সরকারি মালিকানা, সমবায় এবং ব্যক্তি মালিকানা, অর্থাৎ 3 ধরনেরই থাকবে।